মধ্যপ্রাচ্যে ভয়াবহ যুদ্ধের আবহে সংঘাত জারি রয়েছে পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে। কাবুলের হাসপাতালে পাক হামলার ঘটনায় মৃত্যু মিছিল, পাকিস্তানের নিন্দায় সরব গোটা বিশ্ব। গোটা ঘটনায় আফগান ক্রিকেটাররা প্রশ্ন তুলেছেন, পাকিস্তান আর ইসরায়েলের মধ্যে তাহলে ফারাক কি থাকলো? অন্যদিকে বাংলাদেশের কাছে একদিনের সিরিজে হেরে যেতেই বন্ধুপ্রীতি ভুলেছে পাকিস্তান। বন্ধু বাংলাদেশের বিরুদ্ধে এবার নালিশ জানাচ্ছে তারা। কি এমন হলো যে রাতারাতি ভাই ভাই দুই দেশ একেবারে শত্রু হয়ে উঠল? অন্যদিকে শোনা যাচ্ছে চলতি রমজান মাসেও পাকিস্তানে সক্রিয় জঙ্গি সংগঠনগুলোর কার্যকলাপ। নতুন কোন ছক কষছে তারা? এই আবহে আবার খবর পাওয়া যাচ্ছে পাকিস্তানের টাকা লেনদেনের অভিযোগে এই পশ্চিমবঙ্গের ধূপগুড়ি থেকে এক বাংলাদেশি যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গোটা বিষয় জুড়ে ঘনীভূত হচ্ছে কিন্তু রহস্য। তবে এটাও ঠিক, সন্ত্রাসবাদ ইস্যুতে বিশ্বের দরবারে পাকিস্তানের মুখোশ খুলে দিচ্ছে ভারত। কিভাবে জানেন? নমস্কার, আপনারা দেখতে শুরু করেছেন এডিটার্স ডায়েরি। আমি ভাস্কর দত্ত আরও একটি নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাই। দেখুন, কূটনীতির দুনিয়ায় আবেগ চলে না। ভূ রাজনীতির ক্ষমতার লড়াইয়ে আজ যে বন্ধু, কাল সে শত্রু হতে পারে। ঠিক যেমন পাকিস্তান এবং আফগানিস্তান। 2021 সালে তালেবানরা যখন আফগানিস্তানের ক্ষমতা দখল করেছিল, তখন তাদের স্বাগত জানিয়েছিল পাকিস্তান। এমনকি পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী ইমরান খান বলেছিলেন আফগানরা দাসত্বের শৃঙ্খল ভেঙে দিয়েছে। আর আজ সেই আফগানিস্তানের হাসপাতালে হামলা চালিয়েছে পাকিস্তান। আপনাদের জানিয়ে রাখি, আফগানিস্তানের রাজধানী কাবুলের এক হাসপাতালে আকাশপথে পাকিস্তান হামলা চালিয়েছে বলেই অভিযোগ, যার জেরে মৃত্যু হয়েছে অন্তত 400 জনের, জখম হয়েছে প্রায় 250 জনেরও বেশি মানুষ। আর এই মৃত বা আহত প্রত্যেকেই ওই হাসপাতালের রোগী। তাছাড়া হাসপাতালটি মূলত নেশামুক্ত কেন্দ্র হওয়ায় ভিড় সেখানে লেগেই থাকত। সোমবার রাত 9টা নাগাদ আচমকাই ওই হাসপাতালে হামলা চালায় পাক বায়ুসেনা। নিমিষেই হাসপাতালের বেশিরভাগ অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়। জানা যাচ্ছে রমজান মাস চলার কারণে অনেকেই ওই সময় রোজা ভাঙার প্রস্তুতি নিচ্ছিলেন, কিন্তু পাকিস্তান তাদের সেই সুযোগটুকুও দেয়নি। তালিবান প্রশাসনের ডেপুটি মুখপাত্র হামদুল্লাহ ফিতরাত জানিয়েছেন, 2000 শয্যা বিশিষ্ট হাসপাতালে হামলা চালিয়েছে পাকিস্তান। যদিও বরাবরের মতোই স্বভাবসিদ্ধ মিথ্যে বলতে ওস্তাদ পাকিস্তান সমস্ত অভিযোগ অস্বীকার করে জানিয়েছে কোনো অসামরিক ভবনে আক্রমণ করেনি তারা। পাশাপাশি এই অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের মুখপাত্র মোশাররফ জাইদি। তার মতে কাবুলের কোনো হাসপাতালকে লক্ষ্য করে হামলা করেনি পাকিস্তান। যদিও ঘটনার কড়া নিন্দা জানিয়েছেন তালিবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ। সমাজ মাধ্যমে পাকিস্তানকে নিশানা করে এই হামলাকে নীতি বিরুদ্ধ এবং মানবতা বিরোধী অপরাধ বলে উল্লেখ করেছেন তিনি। এছাড়াও রমজান চলাকালীন এই হামলার নিন্দা করে পাকিস্তানকে নিশানা করে মুখ খুলেছেন আফগানিস্তানের ক্রিকেটাররা। রশিদ খান, মোহাম্মদ নবী, আজমাতুল্লাহ ওমরজাই, নবীন উল হকেরা প্রত্যেকেই তুলোধনা করেছে পাকিস্তানকে। এই পরিস্থিতি মোকাবেলার জন্য রাষ্ট্রপুঞ্জের হস্তক্ষেপ চেয়েছেন আফগান ক্রিকেটার রশিদ খান। এক্স হ্যান্ডেলে তিনি এই আবেদন রেখে আরও জানিয়েছেন, এইভাবে আক্রমণ আসলে যুদ্ধ অপরাধ। রমজান মাসে মানুষের জীবন নিয়ে এমন ছেলে খেলা চলছে। আবার আফগান তারকা মোহাম্মদ নবী আবেগঘন হয়ে লিখেছেন, হাসপাতালে চিকিৎসা করাতে গিয়েছিল তরুণ প্রজন্ম, সেখানে হামলা করল পাকিস্তান। দরজার বাইরে দাঁড়িয়ে মায়েরা সন্তানদের জন্য অপেক্ষা করছিলেন, কিন্তু সন্তানদের আর ফেরা হলো না। সন্তানের নাম ধরে মায়েরা চিৎকার করছিলেন। রমজানের 28তম দিনে তাদের জীবন চলে গেল। একই সঙ্গে পাকিস্তানের এই হামলা প্রসঙ্গে ইসরায়েলের সঙ্গে তাদের তুলনা টেনেছেন নবী। প্রশ্ন তুলেছেন, ইসরায়েল এবং পাকিস্তানের সেনা শাসনের মধ্যে আর কি তফাৎ থাকলো? তবে সব মিলিয়ে আফগান ক্রিকেট তারকাদের দাবি, দুই দেশের মধ্যে পরিস্থিতি আরও উত্তপ্ত হওয়ার দায় সম্পূর্ণরূপে ওই পাকিস্তানের। এখানে আপনাদের আরও একটা ঘটনার কথা মনে করিয়ে দিই। গত বছর অক্টোবর মাসে আফগানিস্তানের পাকতিকা প্রদেশে পাকিস্তানের বিমান হামলায় 3 জন আফগান ক্রিকেটার সহ মোট 8 জনের মৃত্যু হয়েছিল। সেই সময়ও পাকিস্তানের বিরুদ্ধে ত্রিদেশীয় সিরিজ বয়কট করেছিল আফগানিস্তান। এখন এই ঘটনার পর দুই দেশের ক্রিকেটীয় সম্পর্ক কোন খাতে বয়, এখন সেটাই দেখার।
তবে আশ্চর্যের বিষয় হলো বহু দশক ধরে আফগান তালিবানের ঘনিষ্ঠ মিত্র ছিল পাকিস্তান। ভারতের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় স্ট্র্যাটেজিক ডেপথ অর্জনের কৌশল হিসেবে 1990-এর দশকের শুরুতে তালিবান গঠনে ইসলামাবাদের বড় ভূমিকা ছিল, কিন্তু শেষমেশ পাকিস্তানের স্বপ্ন পূরণ হয়নি। পাকিস্তানের অভিযোগ, তেহরিকে তালিবান পাকিস্তান বা টিটিপির নেতৃত্ব এবং বহু যোদ্ধা আফগানিস্তানে অবস্থান করছে। পাশাপাশি পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় বালুচিস্তান প্রদেশে স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠীগুলিও ওই আফগান ভূখণ্ডকে নিরাপদ আশ্রয় হিসেবে ব্যবহার করে। অন্যদিকে কাবুল বারবার অস্বীকার করেছে যে পাকিস্তানে হামলা চালাতে আফগান ভূখণ্ড ব্যবহারের সুযোগ দেওয়া হচ্ছে না। আফগান তালিবানের অভিযোগ, পাকিস্তান তাদের শত্রু ইসলামিক স্টেটের যোদ্ধাদের আশ্রয় দিচ্ছে। আবার ইসলামাবাদ এই অভিযোগ অস্বীকার করেছে। সব মিলিয়ে আজ দুই শত্রুতে পরিণত হয়েছে এই দুই ইসলামিক দেশ। এখন বিষয় হচ্ছে, কাগজে কলমে দুই দেশের সামরিক সক্ষমতায় বিশাল একটা ফারাক রয়েছে। সেক্ষেত্রে প্রায় 1,72,000 সদস্য নিয়ে তালেবান বাহিনী পাকিস্তানের সামরিক জনবলের 1/3 কম। ফলে এই সংঘাত জারি থাকলে দুই দেশের ভবিষ্যৎ কি হবে তা বলা মুশকিল। এখানে একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে কাবুলে পাক হামলার কয়েক ঘন্টা পরেই পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে অবস্থিত চাকলালা বায়ুসেনা ঘাঁটিতে কিন্তু ড্রোন হামলা চালানোর চেষ্টা চালিয়েছে আফগানিস্তান। চাকলালা ঘাঁটির ওপরে ধোঁয়া উঠতে দেখা গেছে। ড্রোন হামলার চেষ্টার পরেই চাকলালা থেকে একাধিক যুদ্ধ বিমান উঠতেও দেখা যায়। তবে এই হামলা চালানোর কথা কিন্তু এখনো স্বীকার করেনি আফগানিস্তান। এদিকে রিপোর্টে দাবি করা হয়েছে এই ড্রোন হামলায় পাকিস্তান ঘাঁটির বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে পাকিস্তানের এমন অবিবেচকের মতন হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ভারত। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণবীর জয়সওয়াল পাকিস্তানের বিরুদ্ধে কড়া ভাষায় নিন্দা জানিয়েছেন। কেন্দ্রীয় সরকার বিবৃতি দিয়ে জানিয়েছে 16 মার্চ রাতে ওমিদ অ্যাডিকশন ট্রিটমেন্ট হাসপাতালে পাকিস্তানের বিমান হামলা বর্বর এবং অমানবিক এবং এতে বহু মানুষের মৃত্যু হয়েছে, যা কোনোভাবেই সামরিক অভিযানের অজুহাতে সমর্থনযোগ্য নয়। বিবৃতিতে আরও অভিযোগ করে বলা হয়েছে যে এই হামলা আফগানিস্তানের সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত এবং আঞ্চলিক শান্তি এবং স্থিতিশীলতার জন্য বড় একটা হুমকি। ভারতের মতে পাকিস্তান নিজেদের অভ্যন্তরীণ ব্যর্থতা ঢাকতে সীমান্তের বাইরে সহিংসতা বাড়াচ্ছে। পবিত্র রমজান মাসে এই হামলা হওয়ায় ঘটনাটি আরও নিন্দনীয় হয়ে উঠেছে। ভারত জানিয়েছে, কোনো ধর্ম, আইন বা নৈতিকতা হাসপাতালে এবং নিরীহ রোগীদের লক্ষ্য করে হামলাকে সমর্থন করে না। একই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়কে এই ঘটনার জন্য দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বানও জানিয়েছে ভারত। নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে। আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হয়েছে দিল্লির তরফে এবং আফগান জনগণের পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে ভারত সরকার। কিন্তু পাকিস্তানের কি আদৌ বোধোদয় হবে? যদি হতো তাহলে কি এই পবিত্র রমজান মাসেও সন্ত্রাসী কার্যকলাপ বজায় রাখতে পারত? তাহলে কি শীঘ্রই নতুন কোনো সন্ত্রাসী ছক কষছে পাকিস্তান? পশ্চিমবঙ্গে বসে পাকিস্তানের সঙ্গে টাকার লেনদেন চালাচ্ছে কোন চক্র? গল্পটা যেন সিনেমাকেও হার মানায়। যুবকের বাড়ি বাংলাদেশের লালমনিরহাটে, আর যুবতীর বাড়ি ধূপগুড়ির পাটকিদহ জাকইকোনা এলাকায়। বাংলাদেশের আলিফ ইসলামের সঙ্গে প্রায় 5 বছর আগে ধূপগুড়ির মৌসুমী পারভিনের সমাজ মাধ্যমে আলাপ, আর সেখান থেকেই প্রেম। সেই প্রেমের টানেই বা অন্য কোনো কারণে 4 বছর আগেই অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছিল ওই আলিফ। এরপর সেই আলিফ ভেমটিয়া এলাকার বাসিন্দা এজাজুল ইসলামকে নিজের বাবা পরিচয় দিয়ে মৌসুমীকে বিয়েও করে। এরপর থেকে শ্বশুর বাড়িতেই থাকা শুরু করে সে। পরবর্তীতে কাজের সূত্রে কেরালায় পাড়ি দিয়েছিল এই আলিফ। সেখানে শ্রমিক হিসেবেই কাজ করত নাকি সে। তারপর একসময় স্ত্রীকে কেরালায় নিয়ে গেলেও পরে আবার বাড়িতে পাঠিয়ে দেয়। বর্তমানে তাদের 2 সন্তানও রয়েছে। এতদূর পর্যন্ত তাও মোটামুটি ঠিক ছিল, কিন্তু সোমবার সমস্ত তাল কেটে যায় যখন আচমকায় ধূপগুড়ি থানায় কেরালা পুলিশের একটি বিশেষ দল ওই আলিফকে নিয়ে হাজির হয়। তদন্তের স্বার্থে তারা অভিযুক্তকে নিয়ে এজাজুলের বাড়িতে যান। এরপরেই আলিফের পর্দাফাঁস হয়। জানা যায় 2 মাস আগেই নাকি কেরলের পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিল ওই আলিফ।
গ্রেপ্তারের কারণ হিসেবে স্থানীয়রা যা জানিয়েছেন তা হলো পাকিস্তানের টাকা লেনদেন এবং সংবেদনশীল তথ্য পাচারের অভিযোগ রয়েছে ওই ধৃত আলিফের বিরুদ্ধে। যে ওর যে একটা ফোনের নাম্বার আছে না, তো ওটা ওর বন্ধুকে দিছিল কিছুদিন চালানোর জন্য। ওর কাছে বলে সিম ছিল না, সেই জন্য ওকে চালাইতে দিছিল। তারপর ওর বন্ধু নাকি মানে পাকিস্তানের সাথে লেনদেন ছিল নাকি, ও কিন্তু জানতো না এইসব বিষয়ে। তারপর ওর বন্ধু নাকি মোবাইলের রিচার্জ ওর পাকিস্তানের যে বন্ধু ছিল তাকে মেরে দিছিল, ওইটার জন্য নাকি রিচার্জটা মারার জন্য ধরছে। কিন্তু এসব কিছুই জানতো না, মানে ওর বন্ধু সব কিছু করছে। যুবক কোনো লেনদেন ফ্রড করছে বা নেভির কোনো তথ্য পাচার কি করে বাংলাদেশে? এটা ও ফোনে যোগাযোগ করে বাংলাদেশ থেকে এখানে এসে যোগাযোগ করছে, বিয়ে করছে। কতদিন 4 আগে বিয়ে বছর করছে? হলো বিয়ে করার, 2টা বাচ্চা আছে ওর। এখান থেকে 7 মাস হলো ও বাংলাদেশ থেকে এসে কাজে লাগেছে। তারপরে ওখানে গিয়ে এই কাণ্ড করছে। ফোনে যোগাযোগ করে বিয়ে করে বাংলাদেশ চলে গেছে। বউকে এখানে ছিল? ওটাকে নিয়ে গেছিল, আবার আসছে। কবে আসছে আমরা জানি না। ওকে বৈধভাবে আসছে না অবৈধভাবে আসছে? সেটা তো অবৈধভাবেই আসছে। যদিও ধৃত আলিফ ইসলামের দাবি মোবাইল অ্যাপের মাধ্যমে টাকা লেনদেন করতেন, পরে সেই সিম এবং অ্যাপ এক বন্ধুকে ব্যবহার করতে দিয়েছিলেন। সেই বন্ধুই পাকিস্তানের কারোর সঙ্গে লেনদেন করেছিল বলে নাকি তাকে গ্রেপ্তার করেছে। তার আরও দাবি, এই ঘটনায় গুজরাট থেকেও 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ও বললো যে আমি কিছুই করিনি, আমি এটা অ্যাকাউন্ট লেনদেন করছি, এইটুকুই। কাকে কোথায় টাকা পাঠিয়েছিল? পাকিস্তানে পাঠাইছে। ওর অ্যাকাউন্ট থেকে? ওর অ্যাকাউন্ট থেকে। কে পাঠিয়েছে, ও না অন্য কোনো ও ছিল? অন্য কেউ পাঠাইছে। ওর অ্যাকাউন্টটাও ছেলেটাকে দিছিল, মানে সিমটা? সিমটা। তারপরে সেই সিম ব্যবহার এবং অ্যাকাউন্ট দুটাই ওর অ্যাকাউন্ট থেকেই টাকা ট্রান্সফার হয়েছে, এরকম যাবো শুনলাম। এখন প্রশ্ন হচ্ছে, এই ঘটনাটা এতক্ষণ দেখলেন তাতে কি মনে হচ্ছে? দেখুন, প্রশ্নটা কিন্তু অনেক। প্রথমত, এই যুবক কিভাবে অবৈধ উপায়ে বাংলাদেশ থেকে ভারতে এসে রীতিমতো ভারতের নাগরিক হয়ে উঠল? কেউ কিছুই টের পেল না কেন? পেলেও তারা থানায় জানালো না কেন? যে ভদ্রলোককে বাবা সাজানো হয়েছিল তিনিও কি এই ঘটনার সঙ্গে কোনোভাবে জড়িত? এই পুরো ঘটনার নেপথ্যে কি আন্তর্জাতিক কোনো চক্র কাজ করছে? কারণ বাংলাদেশ থেকে প্রেমের জালে ভারতীয়দের ভুলিয়ে ফুসলিয়ে বিয়ে করে এদেশে বসে বসে ভারতের ক্ষতি করার চেষ্টার প্রসেস কিন্তু নতুন কিছু নয়। তাহলে কি এবার এভাবেই নতুনভাবে ভারতের বিরুদ্ধে ছক কষছে বাংলাদেশের তরুণ প্রজন্মকে ব্যবহার করে পাকিস্তান? এই প্রশ্নটাও কিন্তু এখন সমগ্র ভারত তথা পশ্চিমবঙ্গের কাছেও উদ্বেগের কারণ হয়ে দাঁড়াচ্ছে। তবে আপনাদেরকে জানিয়ে রাখি, বাংলাদেশের একাংশ যতই পাকিস্তানকে নিজেদের সহোদর ভাবুক না কেন, পাকিস্তান কিন্তু আছে সেই পাকিস্তানি। না হলে এই তারা টি-20 বিশ্বকাপে বাংলাদেশের পাশে দাঁড়াতে গিয়ে নিজেরা খেলা বয়কট করছিল, আর এখন রাতারাতি সেই বাংলাদেশই নাকি পাকিস্তানের শত্রু হয়ে উঠেছে। বাংলাদেশের কাছে ওয়ানডে সিরিজে হেরে গিয়েছে পাকিস্তান, আর ভাইজান বাংলাদেশের কাছে সিরিজ হেরে বেজায় মন খারাপ ওই পাকিস্তানে। হারের পরেই পাক ব্রিগেডের যাবতীয় রাগ গিয়ে পড়ে আম্পায়ার কুমার ধর্মসেনার ওপর। জানা যাচ্ছে যে শ্রীলঙ্কান আম্পায়ারের বিরুদ্ধে রীতিমতো নালিশ ঠুকেছে পাকিস্তান। তাদের দাবি, বাংলাদেশকে অন্যায্য সুবিধে দিয়েছেন ওই আম্পায়ার। আসলে হয়েছে কি, ম্যাচের শেষ বলের ঠিক আগের ডেলিভারিতে মাঠের আম্পায়ার কুমার ধর্মসেনা বাংলাদেশকে ডিআরএস নেওয়ার অনুমতি দেন। পাকিস্তানের অভিযোগ, নির্ধারিত সময়ে ডিআরএস নেয়নি বাংলাদেশ। মাঠের জায়ান্ট স্ক্রিনে রিপ্লে দেখার পর সিদ্ধান্ত নেয়। নিয়ম ভেঙে তাদের সেই অনুমতি দেন আম্পায়ার। নিয়ম অনুযায়ী রিপ্লে দেখানোর আগে রিভিউ নিতে হয়, 15 সেকেন্ডের মধ্যে রিভিউয়ের আবেদন করতে হয়। কিন্তু টাইগার ব্রিগেড কোনো নিয়মই মানেনি বলে পাকিস্তানের অভিযোগ। যদিও ম্যাচ রেফারি তাদের বোঝানোর চেষ্টা করেন যে বাংলাদেশকে কোনো অন্যায় সুবিধে দেওয়া হয়নি, কিন্তু তারপরেও সেই ক্ষোভ বজায় থেকেছে। ভাবুন, কদিন আগেই ভাইজান বলে একদম গলায় গলায় মিলে যেতে চলেছিল এই দুই দেশ, আর আজ সেই ভাইজানের বিরুদ্ধে নালিশ করতে দেখা যাচ্ছে পাকিস্তানকে। আর পাকিস্তান কি না পারে? যেমন রমজান মাসে সে দেশে দিব্যি চলছে সন্ত্রাসী কার্যকলাপ। আপনারা সকলেই জানেন যে রমজান মাস মুসলিমদের কাছে আত্মসংযম, প্রার্থনা এবং দানের মাস হিসেবেই পরিচিত। আর এই ধর্মীয় আবেগকে কাজে লাগিয়েই নিজেদের কার্যকলাপ চালিয়ে যাবার চেষ্টা করছে হাফিজ সঈদের লস্করে তৈবা সংগঠন।
আল্লাহর পথে সংগ্রামের নামে অর্থ আদায় করছে তারা। জানা যাচ্ছে গত বছরের 7ই মে নিহত সন্ত্রাসীদের স্মরণে এই তহবিল সংগ্রহ অভিযান শুরু করেছে তারা। সংগঠনের সমর্থকদের কাছে পাঠানো বার্তায় জিহাদের সমর্থন এবং আর্থিক সহযোগিতার আহ্বান জানানো হয়েছে। আর ধর্মীয় আবহ এবং রমজানের দানের প্রথাকে ব্যবহার করেই এই তহবিল সংগ্রহের উদ্যোগকে নাম দেওয়া হয়েছে মোকাবেলা ই ওয়াফা। ভাবুন একবার, কিভাবে ধর্মীয় আবেগকে কাজে লাগিয়ে মানুষকে বোকা বানিয়ে নিজেদের স্বার্থ সিদ্ধি করছে পাক জঙ্গিরা। যদিও পাকিস্তানের এমন সন্ত্রাস পালনের মনোভাবের বিরুদ্ধে বরাবরই কিন্তু কড়া অবস্থান নিয়েছে ভারত। এই আবহে সম্প্রতি ইংল্যান্ডের ক্রিকেট লিগ দ্য 100-এর নিলামে সানরাইজার লিডস দলে পাকিস্তানের স্পিনার আবরার আহমেদকে নেওয়ার কারণে দেশ জুড়ে বিতর্ক শুরু হয়েছে। কিংবদন্তি সুনীল গাভাস্কর এ প্রসঙ্গে সাফ জানিয়ে দিয়েছেন, পাকিস্তানিদের টাকা দেওয়ার অর্থ ভারতের সেনা জওয়ান এবং সাধারণ মানুষের মৃত্যু ডেকে আনা। আবার অন্যদিকে ইসলামোফোবিয়ার মন গড়া গল্প তৈরিতে পটু পাকিস্তানের মুখোশ রাষ্ট্রপুঞ্জে সবার সামনে খুলে দিচ্ছে ভারত। রাষ্ট্রসংঘে নিযুক্ত ভারতীয় দূত পর্বতনেনি হরিশ তার বক্তব্যে জানিয়েছেন, ইসলামোফোবিয়ার মন গড়া গল্প তৈরি করার ক্ষেত্রে দুর্দান্ত এক উদাহরণ ভারতের পশ্চিমের প্রতিবেশী দেশ। ভারতের বহুজাতিক সহাবস্থানকে ভয় পাচ্ছে তারা। একই সঙ্গে ফের একবার আফগানিস্তানের ওপর পাকিস্তানের হামলার নিন্দা জানিয়েছে ওই রাষ্ট্রসংঘে ভারত। বিশ্বমঞ্চে ধীরে ধীরে খুলে যাচ্ছে পাকিস্তানের মুখোশ। এখন দেখার আগামী দিনে সন্ত্রাসে ভর করে আর কতদিন কিভাবে টিকে থাকতে পারে পশ্চিমের এই দেশটি। তবে যুদ্ধের আবহে চরম সতর্ক থাকার আহ্বান প্রত্যেক ভারতীয়কে। কারণ আইএস যোগে উত্তরপ্রদেশের মোরাদাবাদ থেকে এক ডাক্তারি পড়ুয়াকে মানে ওই হরিশ আলীকে গ্রেপ্তার করেছে উত্তরপ্রদেশের পুলিশের জঙ্গি দমন শাখা। জানা যাচ্ছে যে সামাজিক মাধ্যম এবং অ্যাপ ব্যবহার করে আইএসের ডিসকোর্সের উপভোক্তা হয় ওই হরিশ। কার্যত ভার্চুয়াল মাধ্যমে জঙ্গি হওয়ার প্রাথমিক প্রশিক্ষণ নিচ্ছিল 19 বছরের ওই যুবক। তাহলে কি ফের একবার ভারতে কোনো নাশকতার ষড়যন্ত্র করা হচ্ছে? তাছাড়া বুঝতেই পারছেন, সর্ষের মধ্যেই ভূত কিন্তু লুকিয়ে রয়েছে। তাই সতর্ক থাকুন, সজাগ থাকুন। নিজের দেশকে রক্ষা করার দায় একা সরকারের নয়, বরং আমার, আপনার, আমাদের প্রত্যেকের। আজ এ পর্যন্তই। নমস্কার।